কথিকা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস পাঁকের মুখে। আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব। অর্পিতা শোধরানোর চেষ্টা করেছে, কত ঝগড়া করেছে, গালিগালাজ করেছে, রাগ করে মার কাছে চলে গেছে, ভাসুর ননদের কাছে গিয়ে কান্নাকাটি করেছে। অর্পিতা খুব বেশি প্রতিবাদী হয়ে গেলে কদিন হয়তো সংযত থাকে, আবার যে কে সেই। নিজের মাইনে তো উবেই যাচ্ছে, টানাটানি করছে অর্পিতার টাকা কড়ি নিয়েও। একবার তো অর্পিতার গোটা মাইনের টাকাটা লোপাট করে বাবু ফুর্তি করে চলে গেল দার্জিলিং। অর্পিতার মাথায় হাত। নোংরা পাড়া থেকে শুভেন্দুকে তুলে নিয়ে গেল পুলিশ। স্বামীকে ছাড়াতে রাত দুপুরে অর্পিতাকে ছুটতে হলো থানায়। আরও আছে। বস্তিতে একটা 14-15 বছরের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিল। বস্তির ছেলেরা এসে বাড়ি চড়াও হলো, বের করে দিন হারামজাদাকে, ও শালাকে আজ জ্যান্ত পুঁতব। শুভেন্দু তখন লুকিয়ে আছে খাটের তলায়, কেন্ন পোকার মতো। এরপরও তো শুভেন্দুর সঙ্গে বাস করেছে অর্পিতা। কেন যে করেছে? যেদিন ওই আয়ার সঙ্গে দেখে ফেলেছিল, সেদিনই কি শুভেন্দুকে পরিত্যাগ করা উচিত ছিল না? 1-8টা বছর তো নয়, 7-7টা বছর এই লম্পটের সঙ্গে পড়ে রইল কেন? হায় রে, সব কেনর উত্তর যদি থাকতো পৃথিবীতে। মানুষের হৃদয় কি সবসময় যুক্তিবুদ্ধি মেনে চলে? ভালোবাসা বড় বিচিত্র অনুভূতি, স্বাভাবিক চিন্তাশক্তিকে গুলিয়ে দেয়। নইলে লেখাপড়া জানা, চাকরি বাকরি করা মেয়ে অর্পিতা মাদুলি, তাবিজ, কবচ, বশীকরণকে তখন আশ্রয় বলে আঁকড়ে ধরে। কোথায় না ছুটেছে শুভেন্দুর মতি ফেরানোর জন্য। অমুক বলল তমুক জায়গায় কে নাকি অব্যর্থ শিকড় দেয়, শুভেন্দুর বালিশের তলায় রেখে দিলেই কেল্লা ফতে। অফিস কামাই করে অর্পিতা ছুটল সেখানে। বশীকরণ তাবিজ আনতে চম্পাহাটি যাচ্ছে, তো সিদ্ধ মাদুলির আশায় মধ্যমগ্রাম। কি লাভ হলো? মতি তো ফিরলই না। একসঙ্গে থাকার ফলে পুবলি এসে গেল পেটে। শেষে শুভেন্দুই একদিন মুক্তি দিল অর্পিতাকে। বদলে নিয়ে চলে গেল রাঁচি, সেখান থেকে রানীগঞ্জ, তারপর এই আসানসোল। খবর না রাখতে চাইলেও কিছু কিছু উড়ো খবর তো কানে এসেছেই অর্পিতার। কুলোকামিনদের বস্তিতে গিয়ে পড়ে থাকে, ধেনু গিলে ক্যাকলাসের মতো চেহারা হয়েছে, অফিসও করে না নিয়মিত। আশ্চর্য, ছেলে মেয়ে দুটোর উপরও এতটুকু টান নেই লোকটার। বন্ধ দরজার ওপার থেকে একটা তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনি ভেসে আসছে। সরু মেয়েলি কান্না, মত্ত পুরুষের গর্জনও যেন শোনা যায়। মারধর চলছে নাকি? শুভেন্দুর অবশ্য একটা গুণ ছিল, কখনো গায়ে হাত তোলেনি। অর্পিতা আক্রমণ করলে প্রতিরোধ করত, মাতাল হয়ে অশ্লীল খিস্তির ফোয়ারা ছোটাত। তবু পাশে ফিরে এক হাতে কান চাপল অর্পিতা। ওইটুকু পুণ্যের জন্যই কি মানুষটার প্রাণ ধুকপুক করছে এখনো? নাকি পাপের কারণেই জীবনমৃত হয়ে থাকার সাজা দিচ্ছেন ঈশ্বর? মা বলল, ইহলোকের পাপের বেতন ইহলোকেই চুকিয়ে যেতে হয়। ওই মানুষটার সেবা শুশ্রূষা করাটাও কি এক ধরনের শাস্তি? কোন পাপে সেই সাজা পাবে অর্পিতা? ভালোবাসার? বিছানা পাতাই ছিল, ছোট ঘরের তক্তপোষে। অ্যাম্বুলেন্সের লোক দুটো স্ট্রেচারে চাপিয়ে শুভেন্দুকে শুইয়ে দিয়ে গেল। একটু আগে ফ্যালফেল তাকাচ্ছিল শুভেন্দু, বোবা দৃষ্টি। এখন বিছানায় চোখ বুজেছে। আসানসোল থেকে কলকাতা কম দূর নয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অশক্ত মানুষটা বেশ কাহিল। বহুকাল পর বাড়ি ফিরে কি নিশ্চিত বোধ করল শুভেন্দু, নাকি সংকোচ জেগেছে? এই মুহূর্তে অবশ্য কিছুই বোঝার উপায় নেই। শুধু তার নিঃশ্বাসের চঞ্চল ওঠাপড়া জানান দেয় ভেতরে তার চাপা আলোড়ন চলছে একটা। অর্পিতাও আর পারছিল না। বসার জায়গায় পাতা বেতের চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে। চুল উস্কো খুস্কো, মুখ যেন কালি লেপা, মাথা ছিঁড়ে পড়ছে, কোমরে পিঠে অসহ্য যন্ত্রণা। 2 দিন পুরো হয়নি, এর মধ্যেই যেন এক জীবনের অবসাদ জমে গেল শরীরে। বুবলি লালটু তফাতে দাঁড়িয়ে, নন্দিতাও। কারোর মুখে শব্দটি নেই, আড়ে আড়ে দেখছে অর্পিতাকে। অমল অ্যাম্বুলেন্সটাকে ছাড়তে গিয়েছিল, ফিরে রোগীর ঘরে ঢুকেছে। বেরিয়ে একটুক্ষণ কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর অনুচ্চ স্বরে জিজ্ঞেস করল, ওখান থেকে বেরিয়েছে কখন? অর্পিতা কপাল টিপল। 12:30 নাগাদ। এতক্ষণ লাগলো? প্রায় 9 ঘন্টা।
হাইওয়েতে লরির জ্যাম ছিল খুব, ওখানেই প্রায় ঘন্টা দুয়েক। তার উপর গোটা রাস্তা জল, কাদা, বৃষ্টি। উফ, যা গেল। নন্দিতা এতক্ষণে কথা খুঁজে পেয়েছে। জিজ্ঞেস করল, চা খাবি? কর একটু। রান্নাঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালো নন্দিতা। শুকনো গলায় প্রশ্ন করল, শুভেন্দুকে কি এখন দেওয়া হবে? পথে হরলিক্স খেয়েছে খানিক আগে, এরপর একেবারে ভাত। ভাত খাচ্ছে? গলা গলা। অর্পিতার স্বর ক্লান্ত, জবাব নির্লিপ্ত। ডাক্তার বলছিল সবজি টবজি সেদ্ধ দেয়া যেতে পারে, কিন্তু স্যুপ, স্টু। ও। নন্দিতা রান্নাঘরে চলে গেল। সামান্য গলা উঁচিয়ে বলল, আমি কিন্তু ওর জন্য কিছু করিনি। কি খাবে না খাবে বসিয়ে দিচ্ছি তাহলে। অর্পিতা উত্তর দিল না। ফোঁস করে একটা শ্বাস ফেলল। অমল চেয়ার টেনে বসেছে, থুতনিতে হাত রেখে বলল, কি কন্ডিশন এখন? কথা বলার ক্ষমতা নেই, ডান হাতটাও তুলতে পারছে না। ডাক্তার বলছিল সময় লাগবে। তার মানে তোমার ঘাড়েই এসে পড়ল? আমার কপাল। লালটু ফস করে বলে উঠল, আমি জেঠু পিসিদের জানিয়ে দিয়েছি, কাল পরশু হয়তো আসবে। আমার মাথা কিনবে। অর্পিতা বিড়বিড় করল, সোহাগ দেখিয়ে কেটে পড়বে, দায় কেউ নেবে না। তাড়াহুড়ো করে খবর দেওয়ার কী দরকার ছিল? না হলে তো তুমিই বলতে। তোমার মনের কথা বুঝবো কী করে? লালটুর গলায় স্পষ্ট অসন্তোষ। হয়তো এটাই স্বাভাবিক। লোকটা তো ছেলেমেয়ের এক ফোঁটা শ্রদ্ধাও অর্জন করতে পারেনি কোনো দিনও। বাবাকে নিয়ে আসার সিদ্ধান্তে ওরা যে অখুশি হবে এ তো জানা কথাই, কিন্তু অর্পিতারও যে এছাড়া কোনো উপায় ছিল না, এটাও তো লালটুর বোঝা উচিত। অর্পিতা কিছু বলার আগে অমলের কথায় প্রসঙ্গ ঘুরে গেল। এখানে কোন ডাক্তারকে দেখাবে কিছু ঠিক করেছ? ভাবছি, এখন তো কোনো নিউরোলজিস্ট দরকার। ওখানকার ডাক্তার দুজনের নাম সাজেস্ট করে দিল, দেখি কাকে সুবিধা হয়। ফিজিওথেরাপিস্টেরও তো খোঁজ করতে হবে। তোমাদের বাস স্ট্যান্ডে একটা ফিজিওথেরাপির সেন্টার আছে না? হ্যাঁ, কাল যাবক্ষণ। মান্থলি বন্দোবস্তের চেষ্টা করো, খরচটা কম হবে। শুনেছি অনেকে নাকি প্রাইভেটেও করে, তাদেরও চার্জ কম। আপনার এমন কেউ চেনা জানা আছে? অমল কপাল কুঁচকে ভাবল একটু, বলল, দাঁড়াও দাঁড়াও, আমার অফিসের এক ভদ্রলোকের মার কিছুদিন আগে সেরিব্রাল হয়েছিল। দেখি, কালই আমি। খরচ কন্ট্রোলে না রাখতে পারলে আমি অকুল পাথারে পড়ে যাব। সে তো বটেই। ডাক্তার কি বলছে? এখন কবার করে ম্যাসাজ? মিনিমাম 2 বার তো বটেই, তারপর হয়তো। মনে মনে অর্পিতা বলল, হাতি পোষার খরচ। ভাবল জামাইবাবুকে একবার বলে শুভেন্দুর একটি পয়সাও নেই, এবার আমারই সর্বস্ব নিংড়ে নেবে লোকটা। বলল না, থাকবে, ছেলেমেয়েরা এমনি তেতে আছে, ওদের সামনে এক্ষুনি কাদা নাই বা ঘাটল। নন্দিতা চা বিস্কুট এনেছে, টেবিলে কাপ প্লেট রাখতে রাখতে বলল, কাল রাত্রিরে ছিলি কোথায়? পলকের জন্য নরকের ছবিটাকে দেখতে পেল অর্পিতা। খাটের তলায় মদের বোতলের ঢাই, তোষকের তলায় নোংরা বই। 52 বছর বয়সেও কি হীন জীবনযাপন করত লোকটা। এড়ানোর ভঙ্গিতে বলল, ছিলাম কোথাও একটা। এক রাত্রিরে কি চেহারা বানিয়েছিস, আয়নায় গিয়ে দেখ। যা, উঠে মুখ টুক ধো, ফ্রেশ হয়ে নে। দাঁড়া, এখন দুটো ওষুধ আছে, দিয়ে আসি আগে। অর্পিতা ওঠার আগেই দরজায় করাঘাত। খুলতেই কমলা হুড়মুড় করে ঢুকে পড়েছে। কি হয়েছে গো শুভেন্দুবাবুর? অ্যাম্বুলেন্স চড়ে কোথা থেকে নিয়ে এলে? এই সময়ে উটকো উৎপাত ভালো লাগে, তবু যথাসম্ভব শান্ত মুখে শুভেন্দু সমাচার পেশ করল অর্পিতা। শুনেই তৃপ্ত নয়। কমলা উকিও দিয়ে এলো ছোট ঘরে। তারপর শুরু হয়েছে লক্ষ্য প্রশ্নবান। জবাব দিতে দিতে অর্পিতা জেরবার। নন্দিতাই উদ্ধার করল। কমলাকে থামিয়ে বলে উঠল, আমরা এবার চলি রে অপু, তুই খুব টায়ার্ড, গিয়ে শুয়ে পড়। ইঙ্গিত বুঝে কমলাও কেটে পড়েছে মানে মানে। সবাই বেরিয়ে যাওয়ার পর লালটু দড়াম করে দরজা বন্ধ করে দিল। বুবলি গটগট ঢুকে গেল রান্নাঘরে। প্রেশার কুকারে ভাত বসিয়ে গিয়েছিল নন্দিতা। ঢাকা খুলছে কুকারের।
সশব্দে। ছেলে মেয়ের চাপা বিরুদ্ধ ভাব টের পাচ্ছিল অর্পিতা, কখনো শব্দে, কখনো নৈশব্দে। তবে এই মুহূর্তে ঘাটালো না তাদের। ভালো করে হাতটা ধুয়ে গেছে শুভেন্দুর কাছে। চোখ বুজেই পড়ে আছে লোকটা। গালময় খোঁচা খোঁচা দাড়ি, মুখ অল্প হা, লালা গড়াচ্ছে কষ বেয়ে। এই লোকটি কি সেই লোক যে উশৃঙ্খল দাপটে চলে গিয়েছিল একদিন? অর্পিতা ধীর পায়ে শুভেন্দুর মাথার পাশে গেল। এই যে শুনছ, এই যে। চোখের পাতা সামান্য খুলেছে শুভেন্দু। গলায় শব্দ, অ অ, অস্বস্তিকর আওয়াজ। গোটা রাস্তায় এই আওয়াজ শুনতে হয়েছে অর্পিতাকে। তবু এখনও কান যেন অভ্যস্ত হয়নি। ঘাড়ে হাত রেখে শুভেন্দুর মাথাটা সাবধানে তুলল অর্পিতা। একটা ক্যাপসুল মুখে গুজে দিয়ে জল খাওয়ালো সতর্কভাবে। যান্ত্রিক স্বরে বলল, গিলে নাও। গিলেছে। মাথা বালিশে নামিয়ে দিল অর্পিতা। এটুকু পরিশ্রমেই শুভেন্দু হাঁপিয়ে গেছে। দম নিচ্ছে জোরে জোরে। বুবলির গলা শুনতে পেল অর্পিতা। গলা ভাতকে এখন দেব? শুভেন্দুকেই দেখতে দেখতে অর্পিতা সরে আসছিল। থমকে গেল। আবার গ গ করছে লোকটা। কি হলো? অ অ, কি বলছো? কি চাই? নিষ্প্রাণ চোখ দুটো অধীর সহসা। গলায় শব্দটা রেখেই বাঁ হাত তুলেছে শুভেন্দু। কি দেখায়? চাইছেই বা কি? অর্পিতা ঘরে বসে থাকুক, নাকি বুবলি লালটুকে দেখতে চাইছে? ছেলে মেয়ে একটি বারের তরেও সামনে আসেনি, সেই জন্যই কি এই চাঞ্চল্য? আন্দাজে ঢিল ছুড়ল অর্পিতা। বুবলি লালটু পরে আসবে, এখন শুয়ে থাকো চুপচাপ। উৎকট গঙ্গানি থেমে গেল। উত্তেজিত হাতখানাও ছপ করে নেমে গেছে। চোখ বুঝল শুভেন্দু। কি মানুষে কি যে হাল হয়! বিকৃত কামনার তাড়নায় কখনো ছেলে মেয়েকে স্মরণ পর্যন্ত করেনি, আজ গাড্ডায় পড়ে হাসিও পায়। বেরিয়ে এসে অর্পিতা বুবলিকে বলল, একটা প্লেটে দুহাতা ভাত বাড়, জোড়ক, খাওয়াতে সময় লাগবে, আগে আমরা সেরে নিই। বুবলি সাড়া শব্দ করল না। ফের ঘটাং ঘটাং বাসন বাজাচ্ছে। পাথর মুখে টিভি দেখছে লালটু, ভলিউম একদম কমিয়ে। বাথরুমে ঢুকে অর্পিতা দেখল চৌবাচ্চা আজ জল টলটল। পাম্প সারানো হয়ে গেল, নাকি ভারী দিয়ে নেওয়া হয়েছে? জলে হাত ছোঁয়ালো একবার। আহ, কি ঠান্ডা! গায়ে একটু ঢাললেই হয়। সেই কাল দুপুর থেকে এত ক্লেদ জমেছে শরীরে। থাক, রাত হলো, ছেলে মেয়ে দুটো তার জন্য অপেক্ষা করছে। বরং শোয়ার আগে ভালো করে ধুয়ে নেবে দেহটাকে। তাছাড়া এতক্ষণ খিদে তেষ্টার বোধ ছিল না, এবার জঠরও হাঁকাহাঁকি শুরু করেছে। ঘাড়ে মুখে খানিক জল ছিটিয়ে অর্পিতা শটান খাবার টেবিলে। থালা সাজিয়ে বসেছিল ছেলে মেয়ে। অপাঙ্গে দেখল দুজনকে। পরিবেশ সহজ করার জন্য উচ্ছল হলো একটু। কে রাঁধল আজ, দিদি না মালতীর মা? মাসিমণি, বুবলির সংক্ষিপ্ত জবাব। তোদের কোনো অসুবিধা হয়নি নিশ্চয়ই? উত্তর নেই। ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল আজ? ছোট ঘরের রেগুলেটরটা ঠিক হয়েছে? লালটু চোখ তুলেই নামিয়ে নিল। আমি কোন ঘরে শুব? ছোট ঘরে কি শুতে পারবি তুই? রাত্রিরে উঠতে হবে বারবার, বেড প্যান দেওয়া, জল টল খাওয়ানো। স্ট্রেঞ্জ, এসব আমায় বলছো কেন? আমি যা জানতে চেয়েছি তার শুধু উত্তর দাও। নন্দিতা মুরগি রেঁধে গেছে। রুটির টুকরো ঝোলে ডোবাতে ডোবাতে ছেলের উষ্মা হজম করল অর্পিতা। তারপর শান্ত গলায় বলল, তোরা মনে হচ্ছে খুব রেগে আছিস। লালটু গুমগুমে গলায় বলল, আমাদেরকে এখন নাচা উচিত? দেখ, তোরা কেউ ছোটটি নেই, তোদের সঙ্গে একটু খোলাখুলি কথা হয় ভালো। অর্পিতা মুখ তুলল। তোর বাবার সঙ্গে আমার বনিবনা ছিল না, সে আলাদা থাকতো। আমার উপর সে কীরকম অত্যাচার করেছে তাও তোরা কিছু কিছু জানিস। বাবা হিসেবেও ওই লোকটা তোদের প্রতি কোনো কর্তব্য পালন করেনি, এসবও তোদের অজানা নয়। তা সত্ত্বেও একটা কথা বলি, লোকটা আজ চরম বিপাকে পড়েছে। আমরা ছাড়া কেউ তাকে দেখার নেই। আত্মীয়তা, বন্ধন, সম্পর্ক এসব নাই থাক, মানবিকতা বলেও তো একটা ব্যাপার আছে। আমি ওকে ফেলে দিই কী করে বল? সে তোমার দয়ার প্রাণ, তুমি দয়া দেখাতে পারো।
লালটু গড়গড় করে উঠল। কিন্তু আমরা তাতে খুশি হব এ তুমি ভাবলে কি করে? বুবলি ঝুপ করে বলে উঠল, আমরা তো বুঝতে পারছি না, শুনেই তুমি দৌড়ে গেলে কেন? একটা লোক মরে যাচ্ছে শুনেও নির্বিকার বসে থাকব? কেন থাকবে না? ও আমাদের কে? কথাটা তীরের মতো বিঁধল অর্পিতাকে। বাবাকে এত ঘৃণা করাও কি ছেলে মেয়েদের জন্য মঙ্গলজনক? এর থেকেও তো নানান মানসিক জটিলতার সৃষ্টি হয়। বাবা মাকে ভালোবাসতে না পারাটা ছেলে মেয়ের পক্ষে কি যন্ত্রণাদায়ক নয়? অর্পিতা শক্ত গলায় বলল, ছি বুবলি, ওভাবে বলে না। সে যেমনই হোক তবু তো তোমাদের বাবা। আমি মানি না। না মানলেও সে তোমাদের বাবা। আমার সঙ্গে রিলেশন ছিঁড়ে গেলেও তোমাদের সঙ্গে আত্মীয়তা তার একটা থেকেই যায়। আর যদি সে মরে যেত, তার শেষ কাজটাও তোমাদেরই করতে হতো। বুবলি আচমকা ফুপিয়ে উঠেছে। লালটু মুখ গোজ করে বসে। অর্পিতার বুকটা ব্যথিয়ে উঠল। আহারে, কি তীব্র অভিমান জমে আছে ছেলে মেয়ে দুটোর মনে। 4 বছর বয়সের পর থেকে বাবাকে তো আর দেখেইনি বুবলি। লালটুর কাছেও বাবার যেটুকু স্মৃতি আছে তা মোটেই সুখকর নয়। না, বরফ গলতে সময় লাগবে। অর্পিতা মেয়ের মাথায় হাত রাখল। শান্ত হ, ঠিক আছে? মনে কর না আমার কোনো চেনা লোক অসুস্থ হয়ে পড়েছে, তাকে আমি এনে রেখেছি। একটু মানিয়ে গুনিয়ে নিতে পারবি না? লালটু টেরিয়া একবার বোনকে দেখল, একবার মাকে। ভারী কি গলায় বলল, সুস্থ হলে চলে যাবে তো? একটু সময় দে। যাকে খেয়ে উঠে শোয়ার অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেল। বড় ঘরের ডিভানে তুই বিছানা করে নি, বোন আমার খাটে শুক। আমি একটু তোষক নিয়ে ছোট ঘরের মেঝেই শুয়ে পড়ব। তোমার ঠান্ডা লাগবে না? ধোস, গরমকাল তো, মাটিতেই আরাম বেশি। লালটু বুবলি চোখ চাওয়াচাওয়ি করল, তবে আর তর্কে গেল না। নিঃশব্দে খাচ্ছে। আঁচিয়ে উঠে গলা ভাতের থালা নিয়ে অর্পিতা ফের ছোট ঘরে। শুভেন্দু ঘুমিয়ে পড়েছে। ডেকে সাড়া পাওয়া গেল না। তুলতে হলো আলগা ঠেলে। অসুস্থ চোখে আবার সেই ভাষাহীন দৃষ্টি। নুনবিহীন বিস্বাদ ফেনা ভাত চামচে করে খাইয়ে দিচ্ছে অর্পিতা। তামসিক রুচির শুভেন্দু বুভুক্ষুর মতো তাই খাচ্ছে, শুয়ে শুয়েই। নির্ঘাত খুব খিদে পেয়েছিল। 5 মিনিটে প্লেট সাফ। অর্পিতা নরম গলায় জিজ্ঞেস করল, আর খাবে? অস্পষ্টভাবে মাথা নাড়ল শুভেন্দু। চোখ পিটপিট করছে। পেট ভরেছে? অ নিপুণ সেবিকার মতো শুভেন্দুর মুখ মুছিয়ে দিল অর্পিতা। জল খাওয়ালো সামান্য, রাতের একটা ওষুধও। বলল, এবার ঘুমো। থালা হাতে অর্পিতা উঠতে যাবে। হঠাৎ বাঁ হাতে অর্পিতার হাতটা ধরেছে শুভেন্দু। আবার কি হলো? শুভেন্দুর প্রায় অবশ মুখে ভাঙচুর চলছে। চোখ ভরে এলো জলে। গোঙানিটা কান্নার মতো হয়ে গেল কেমন। বাঁ হাত ছোঁয়াচ্ছে কপালে। ক্ষমা চাইছে? বাইরে সহসা ঝমঝম বৃষ্টি। অর্পিতার বুকের গভীরেও ভেজা বাতাস। বর্ষা নেমেছে। ভাদ্র মাসের মাঝামাঝি বিদায় নিল বর্ষা। এবছর আকাশ খেল দেখিয়েছে খুব। টানা 1.5 মাস সূর্যকে ধারে কাছে ঘেঁষতেই দেয়নি। সারাক্ষণ চরাচরে ঘন ঘোর, হয় ঝিরঝির ঝরছে, নয় নামছে মুষলধারায়। মাঝে 7-8 দিন তো মহানগর জলে থই থই। স্কুল কলেজের রেনি ডে, পথে প্রায় যানবাহন নেই। অফিস যাত্রীরা চূড়ান্ত নাকাল। অর্পিতারও কম হয়রানি গেল না। একে ঘরে প্রায় অথর্ব রোগী, তার পরিচর্যা করো, নিয়মিত ফিজিওথেরাপি করাও, ঘড়ির কাঁটা ধরে ওষুধ খাওয়াও, তার সঙ্গে জলকাদা ঠেঙিয়ে ডাক্তারের কাছে ছোটরে, অফিস দৌড়ৌড়ে। প্রথমটা 10 দশেকের ছুটি নিয়েছিল অর্পিতা। একা হাতে সামলাচ্ছিল রোগীকে। কিন্তু এ অসুখ তো 2-10 দিনে সারার নয়। ততদিন বাড়ি বসে থাকলে অর্পিতার চলবে? মরিয়া হয়ে তাই একটা আয়া রেখে দিল, দিনের বেলার জন্যে। অন্য সময় হলে শুভেন্দুর জন্য আয়ের ব্যবস্থা মানে বিপদ ডেকে আনা। তবে এখন তো সে নখদন্তহীন। এখন আর চিন্তা কিসের? মাত্র 2-2.5 মাসে বেশ ভালোই উন্নতি হয়েছে শুভেন্দুর। ওষুধ আর ফিজিওথেরাপির গুণে মাসখানেকের মধ্যে ডান অঙ্গে সাড় ফিরে এলো। বুলিও ফুটে গেল মুখে। এখন সে ঘরের মধ্যে অল্প অল্প হাঁটা চলা করছে। ডান পায়ে জোর পায় না অবশ্য।
চলতে গেলে কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়, লাঠি নিয়ে হাঁটতে গেলে টলমল করে। বুবলি লালটু প্রথম কদিন বাবার থেকে দূরে দূরেই ছিল। বড়জোর ছোট ঘরের দরজায় একবার উকি দিয়ে এলো, ব্যাস, পারতপক্ষে কাছে ঘেঁষত না। একটু একটু করে বদলালো পরিস্থিতি। একদিন রাতে অর্পিতা রান্নাঘরে রুটি সেঁকছিল, বসার জায়গাতেই বই খাতা উল্টোচ্ছিল লালটু। হঠাৎই ছোট ঘরে চাপা আর্তনাদ। অর্পিতা শুনতে পায়নি। লালটু উঠে গিয়ে দেখে বিছানা থেকে অর্ধেক ঝুলছে শুভেন্দু। ডান দিক তখনও নাড়াচাড়া করতে পারে না, বাঁ হাতে খামচে ধরে আছে তোষক। শুভেন্দুকে তুলে স্বস্থানে ফিরিয়ে দিয়েছিল লালটু। মুখখানি গোমরা হয়ে গিয়েছিল বটে, তবে তারপর থেকে বাবার উপর তার বুঝি একটু মায়াও জেগে গেল। একটু পড়তে বসুক কি টিভি দেখুক, লালটুর কান সজাগ থাকে। মৃদু শব্দ হলেই ছোট ঘরটা দেখে আসে একবার। কখনো মনে হয় বাবা উঠতে চাইছে, বালিশ জড়ো করে তাকে আধ বসার মতো করে দেয়। চোখ কুচকে জরিপ করে লোকটা আরও কিছু বলতে চাইছে কিনা। যে যে ওষুধপত্র এনে দিচ্ছে শুভেন্দুর, ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলছে। যেদিন প্রথম শুভেন্দুকে হাঁটানো হলো, লালটুই নড়া চেপে ধরে রেখেছিল বাবার। দাদার দেখা দেখি বুবলিও এখন শুভেন্দুর উপর সদয়। মাঝে মাঝে বাবার পাশে গিয়ে বসে, কখনো কখনো ওষুধ খাইয়ে দেয়। শুভেন্দু তার মুখের পানে এক অদ্ভুত মায়ামাখা দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুবলি বুঝি উপভোগ করে দৃষ্টিটাও। একদিন আয়া ডুব মারল, অর্পিতার মাথায় হাত। আবার একদিন অফিস কামাই হবে। বুবলি অভয় দিল, তুমি যাও মা, আমি একটা দিন ঠিক সামলে নেব। সামলেছেও, দক্ষ নার্সের মতো খাইয়েছে দাইয়েছে, চোখে চোখে রেখেছে। অর্পিতা যখন অফিস থেকে ফিরল, তখন তো রীতিমতো গল্প করছে বাবার সঙ্গে। বুবলিও বলছে, শুভেন্দু শুনছে হাসি হাসি মুখে। ছেলেমেয়ের এই পরিবর্তনে অর্পিতা খুশি, কিংবা বলা যায় স্বস্তি পেয়েছে মনে মনে। বুবলি লালটু অসহযোগিতা করলে অর্পিতার পক্ষে শুভেন্দুর সেবা করা কঠিন হতো। শুধু কি বুবলি লালটুই বদলেছে? শুভেন্দুর প্রতি অর্পিতারই বা সেই বিরাগ এখন কোথায়? মানুষটা এখন একেবারে পরাজিত, বিধ্বস্ত, অসহায়ের মতো অর্পিতাকে আঁকড়ে ধরতে চাইছে বারবার। এমন অবস্থায় কাহাতক আর পুরনো ঘৃণাটাকে জিইয়ে রাখা যায়? উল্টো যেন ভালোবাসার মরা খাতে একটু একটু করে প্রাণ সঞ্চার হচ্ছে অর্পিতার অজান্তেই। লোকটা যখন তখন হঠাৎ হঠাৎ তার হাত চেপে ধরে, গভীর চোখে তাকিয়ে থাকে। গা শিরশির করে ওঠে অর্পিতার। শুভেন্দু যেন নতুন করে তাপ ছড়িয়ে দিচ্ছে তার অস্তিত্বে। কান্না পায় অর্পিতার। এই উত্তাপটুকুর জন্য একসময় কি কাঙালপনাটাই না করেছে সে। আজও শুভেন্দুর কথা ভাবছিল অর্পিতা, অফিসে বসে। অবশ্য ভালোবাসার কথা নয়, কেজো ভাবনা। শুভেন্দুকে কলকাতায় নিয়ে আসার পর রথিনকে সে একবার ফোন করেছিল। শুভেন্দু মাইনে করে পাবে কিনা, পেলে কিভাবে সেটা তোলা যেতে পারে, এসব ব্যাপারে রথিনের পরামর্শ মতোই অথরাইজেশন লেটার পাঠিয়ে দিয়েছিল, সঙ্গে মেডিকেল সার্টিফিকেট সহ ছুটির দরখাস্ত। জলের মতো পয়সা খরচ হয়ে যাচ্ছে, বৈষয়িক দিকটাও তো একটু চিন্তা করতে হয়। এবার মাইনের সঙ্গে রথিন একটা চিরকুট পাঠিয়েছে, অতি সামান্য, যেন এ মাসে একটা কারেন্ট মেডিকেল সার্টিফিকেট পাঠানো হয়। আজকালের মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে, দরকার হলে তাকে কল দিতে হবে একটা। শুধু সার্টিফিকেট নয়, ফিজিওথেরাপিও দুবেলা থেকে কমিয়ে একবেলা করা যায় কি না তাই নিয়েও আলোচনা করতে হবে। 4:30 বাজে। অফিসের সর্বত্রই একটা চেয়ার ছাড়ি ভাব। মালবিকা অতনুদের সঙ্গে গুলতানি মারছে, মুখটুক ধুয়ে এসে ম্যাগাজিন পড়ছে শিখা। শেষ দফার চায়ের কাপ তুলে নিয়ে যাচ্ছে সন্তোষ। তুড়ি মেরে দীপঙ্কর হাই তুলল একখানা। দেবনাথের টেবিলে কথা বলছিল কমলেশ। কি মনে করে অর্পিতার সামনে এলো, স্মিত মুখে বলল, কি ম্যাডাম, হোমফ্রন্টের কি খবর? অর্পিতার স্বামী অসুস্থ হয়ে ফিরে এসেছে, এখন অর্পিতার কাছেই আছে। এ সংবাদ অফিসে গোপন নেই। অর্পিতা যেচে বলেনি, তবে ছুটি নেওয়ার জন্য যেটুকু জানানোর সেটুকু তো জানিয়েছিল। শুভেন্দু সম্পর্কে অফিসের অনেকেরই চোরা কৌতূহল। অর্পিতা বেশ টের পায়, কমলেশও তার ব্যতিক্রম নয়। আলগাভাবে অর্পিতা বলল, খবর আর কি, চলছে। মিস্টার কেমন আছেন? বেটার। হাঁটাচলা করছেন? ওই একরকম, এখনও টাইম লাগবে। যাক,
ক্রাইসিস কেটেছে, এটাই যা বাঁচোয়া। কমলেশ চেয়ার টেনে বসল, হাসিটাকে বিস্তৃত করে বলল, আমি সত্যি আপনাকে অ্যাডমায়ার করি। অ্যাডমায়ার? আমাকে? কেন? আপনি আপনার হাজব্যান্ডের জন্য লড়াইটা করলেন সমস্ত পাস্ট ভুলে গিয়ে। আমি তো সবসময় আমার গিন্নিকে আপনার কথা বলি। আপনার মহানুভবতার কোনো তুলনা নেই। তা তো বটেই। শিখা কান খাড়া করে শুনছিল, পুট করে বলে উঠেছে, এমন বউ পেলে পুরুষ মানুষেরই তো সুবিধে, কি বলেন? আহা, মানুষই তো ভুল করে, তা বলে তাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে না? হুহ, দায় পড়ে রায় মশাই। শিখা মুখ বাঁকালো, চোখ পাকিয়ে অর্পিতাকে বলল, ভুলে যাস না, পুরুষ মানুষ হুলো কুকুরের জাত, লাই দিলে মাথায় ওঠে। একবার যখন পায়ে এসে পড়েছে, লাগামটা কষে ধরে রাখবি, ছাড়বি না একদম। পুরুষ জাতির সঙ্গে কুকুরের উপমাটা হজম করতে বুঝি কষ্ট হলো কমলেশের। তবু ঠোঁটে হাসি ধরে রেখেই বলল, শিখা দিদিমণি কিন্তু খুব ভুল বলেনি। লোহা গরম থাকতে থাকতে একটা পাকা বন্দোবস্ত করে ফেলুন। হাজব্যান্ডকে দিয়ে একটা প্রেয়ার ঠুকিয়ে দিন ওদের আসানসোল অফিসে, যদি এই মৌকায় ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসতে পারেন। অযাচিত পরামর্শ পছন্দ হচ্ছিল না অর্পিতার, তাকে নিয়ে ঘাটাঘাটিটাও নয়। তবে তার মনেও এমন একটা চিন্তা ঘুরছে বটে। অবশ্য নিজে সে শুভেন্দুকে কিছু বলবে না। যদি শুভেন্দুই প্রসঙ্গটা উত্থাপন করে, তখন নয় আলোচনা করা যাবে রথিনের সঙ্গে। শুকনো হেসে অর্পিতা বলল, বাজে কথা ছেড়ে কাজের কথা বলুন। পুজোর আগে কি এরিয়ারের টাকা পাচ্ছি? রেডি, রেকনার তো সবে হাতে এলো, তবে বিল টিল শুরু করে দিলে না পাওয়ার তো কোনো কারণ দেখি না। কমলেশ গলা নামালো, আপনার সেই জমি কেনার কদ্দূর? দাঁড়ান, টাকা পয়সা হাতে আসুক, তাছাড়া একটু দোটানাতেও পড়ে গেছি। কীরকম? প্রচুর খরচাপাতি তো হয়ে গেল, সামনে আরও আছে। জমিটা আপনি বায়না করে ফেলেছিলেন না? কই আর হলো, ভাবছি আপাতত ও ভাবনাটা ছেড়েই দেব। যদি না নেন আমাকে অন্তত একবার বলবেন। আমার মেজো ভাইরা ওদিকে একটা জমি খুঁজছিল। ছেড়ে দিলে নিশ্চয়ই বলবো। কমলেশ উঠে পড়ল। এই কথাটাই কি বলতে এসেছিল কমলেশ? তার আগে রীতিমাফিক কৌতূহলটা দেখিয়ে নিল। অর্পিতা ঠিক বুঝতে পারল না। পরশুও দিদি জিজ্ঞেস করছিল, অর্পিতা জমিটা নেবে কি না। ভাবার আছে, সত্যি এখন ব্যাপারটা নিয়ে ভাবার আছে। বাড়ি ফেরার পথেও মনে মনে হিসেব করছিল অর্পিতা। এরিয়ার মোটামুটি 1050 মতন হচ্ছে, তার থেকে পিএফে কিছু চলে যাবে, হাতে হয়তো 50-এর কাছাকাছি। বাকি 50 জোগাড় হবে কোত্থেকে? শুভেন্দুর মাইনেটা হাতে আসছে ঠিকই, তবে খরচও তো কম হচ্ছে না। ফিজিওথেরাপির পিছনে দিনে 100, 100, 200, মাস দেড়েক ধরে অবশ্য একটু কম নিচ্ছে, তাও তো মাসে 4500। এর সঙ্গে আয়া ধরলে 6000, তাছাড়াও ওষুধ, ইঞ্জেকশন। শুভেন্দু এখন তো লাঠি ধরে ধরে বাথরুম অবধি যেতে পারে, এখন আয়াটাকে ছাড়িয়ে দিলে কেমন হয়? শুভেন্দু মনে হয় খরচ খরচা নিয়ে চিন্তা করছে। পরশু নিজেই বলছিল আয়াকে অফ করে দেওয়ার কথা। ভূতের মুখে রাম নাম, ভাবা যায়? বাস থেকে নেমে টুকটাক বাজার সারল অর্পিতা। কাচাকুচি বেশি হচ্ছে, গুঁড়ো সাবান শেষ। ছোট একটা প্যাকেট সাবান কিনল, সঙ্গে বিস্কুট, 1 শিশি হরলিক্স। বালিগঞ্জ স্টেশনের কাছ থেকে শুভেন্দুর জন্য ফলও কিনল কিছু, বেদানা, আপেল, মুসম্বি, কলা। এক সময়ে আপেল ছুতো না শুভেন্দু, এখন সেদ্ধ করা আপেল সোনামুখ করে খায়। বাড়ি ঢোকার আগে মিষ্টির দোকান থেকে সিঙারা কিনল খান কতক, লালটু বুবলি খাবে, নিজেও। সদর দরজা খোলা, গলিতে আলো এসে পড়েছে। বুবলি ছাড়াও আরেক নারীকণ্ঠ কানে এলো অর্পিতার। ভেতরে ঢুকে দেখল শুভেন্দুর বোন আবির্ভূতা। বেতের চেয়ারে বসে কলকল করছে সুমিতা। বুবলির সঙ্গে শুভেন্দু সেখানে উপস্থিত। অর্পিতা ননদকে জিজ্ঞেস করল, কখন এলে? অনেকক্ষণ, সেই 3টের সময়। তোমার জন্য বসে বসে চলেই যাচ্ছিলাম, ছোটদা জোর করে আটকে রাখল। ভালোই করেছে, তোমার দর্শন মিলল। আহা, আমি বুঝি আসি না? গত রোববারের আগের রোববারই তো এলাম, তোমার নন্দাইকে সঙ্গে নিয়ে। শ্লেষটা বিঁধেছে বলে অর্পিতা খুশিই হলো। সুমিতাকে তার মোটেই পছন্দ নয়,
বয়স তো মেঘে মেঘে কম হলো না। অর্পিতার চেয়ে 1-8 বছরের ছোট, হাবভাব করে যেন কচি খুকি। বর চাকরি করে মোটর ভেহিকেলে, 2 হাতটা ঘুষ নেয়। বরের চুরির টাকায় বউয়েরও দেমাগ খুব। ভদ্রতা করে অর্পিতা বলল, চাটা খেয়েছ? শুধু চা কি গো, বুবলি আমাদের এক্সপার্ট হয়ে উঠেছে, রীতিমতো লুচি ভেজে খাওয়ালো। মোটেই আমি একা করিনি, আয়ামাসি আমায় হেল্প করেছে। শুভেন্দু বলল, বুবলি এবার তোমার মাকেও চটপট চা করে দাও। সুমি, তুইও খা আরেক কাপ। ফল সিঙ্গারার ঠোঙা বুবলির হাতে ধরিয়ে দিল অর্পিতা। আয়া মহিলাটির এখন কোনো কাজ নেই। সে সঙ্গে সঙ্গে প্লেটে সিঙ্গারা ঢেলে এনেছে। লালটু অর্পিতার ঘরে ছিল, বেরিয়ে এসে ছো মেরে তুলে নিল একখানা সিঙ্গারা। কামড় মেরেই গরমে উহু করছে দেখে সুমিতার কি হাসি। শুভেন্দুও হাসছে মুখ টিপে। ফস করে সুমিতা বলল, লালটুটা একদম ছোটদার নেচার পেয়েছে, কচুরি সিঙ্গারা দেখলেই হামলে পড়ে। ছোটদার নেচার কথাটা ঢং করে বাজল অর্পিতার কানে। মুখে কিছু না বলে ভিতরে চলে গেল ব্যাগ রাখতে। বাথরুম ঘুরে এসে বসলো আবার। নিরুত্তাপ স্বরে প্রশ্ন করল, তোমার ছেলের খবর কি? খুব আদা জল খেয়ে লেগেছে, কিছুতেই জেনারেল লাইনে পড়বে না। এখন থেকেই জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে। ওর বাবারও খুব ইচ্ছে রানা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইনেই যাক। শুভেন্দু বলল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া কিন্তু কঠিন। এখানে না পেলে ব্যাঙ্গালোরে চেষ্টা করব। সে তো অনেক টাকার ধাক্কা রে। ছেলের ফিউচারের জন্য খরচ তো একটু করতেই হবে রে ছোটদা। বলেই লালটুর দিকে ফিরেছে সুমিতা। অবশ্য আমাদের লালটুর খুব মাথা, কেমিস্ট্রি নিয়ে পড়ছে, নিশ্চয়ই এমএসসি করবে। ও ঠিক ওর মতো করে শাইন করে যাবে দেখো। বর্দা তো সবসময় বলে লালটু আমাদের বংশের সবচেয়ে ব্রাইট ছেলে। ফের সেই ঢঙের কথাবার্তা। হাড় কালি করে ছেলে মানুষ করছে অর্পিতা, গর্বে চাঁদি ফাটে বংশের। আরও খানিকক্ষণ বকবক করে সুমিতা উঠল। দাদার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ছোটদা, তারপর একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, দেখবে কি সুন্দর গোলাপ বাগান করেছি। আমার এখন বাইরে বেরোতে ঢের দেরি। শুভেন্দু হালকা শ্বাস ফেলল। তোরাই বরং আয় মাঝে মাঝে। নিদেন পক্ষে খবরটুকু নিও। অর্পিতা ফের হুল ফোটাল, তাতেও তোমার ছোটদার ভালো লাগবে। তোমরা একটা ফোন নিলেই তো ঝামেলা থাকে না বৌদি, তাহলে তো রোজই খবর নিতে পারি। আমার এখন অত ক্ষমতা নেই ভাই। বকো না, আজকাল টেলিফোন নিতে কি অমন পয়সা লাগে? এখন তো ঘরে ঘরে সকলের ফোন, তোমার নন্দাইয়ের পিয়নের পর্যন্ত ফোন আছে। যে কটা পয়সাই খরচ হোক সেটা তো রোজগার করতে হয় সুমিতা। কথাটা বেশি কড়া হয়ে গেল ভেবে অর্পিতা ঠাট্টা সুরে বলল, নিজে তো রোজগার করো না, টাকার মর্ম তুমি কি বুঝবে? সুমিতা থতমত খেয়ে গেল। কেঠো হেসে বলল, ঠিক আছে বাবা, এনো না টেলিফোন, দাদা যখন আমার, আমি নয় ছুটে আসব। বলেই ফের ঘুরে শুভেন্দুকে বলল, ফলগুলো খেয়েও ছোটদা, লেক মার্কেট থেকে তোমার জন্য সেরা আঙুর এনেছে তোমার ভগ্নিপতি। গোটা কলকাতা জুড়ে এমন আঙুর তুমি পাবে না। অর্পিতার মনে হলো সুমিতার এই কথাতেই প্রচ্ছন্ন অহমিকা আছে। হঠাৎ দাদার উপর এই দরদ উথলে পড়াটা কি বাড়াবাড়ি নয়? সুমিতা চলে যাওয়ার পর লালটু বলল, তোমার আজ কী হয়েছে মা? পিসির সঙ্গে অমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিলে কেন? অর্পিতা স্পষ্ট জবাব দিল, কারণ তোমার পিসির এই আলগা পিরিত আমার ভালো লাগে না। বুবলি বলে উঠল, কিন্তু পিসি তো খারাপ কিছু বলেনি, তুমিই তো বলো বাড়িতে একটা ফোন থাকলে কত সুবিধে। সে যখন বলেছে তখন বলেছি। অর্পিতা জেদ ধরেই আছে। এখন আমার কি হাল তোর পিসি জানে না? দূর থেকে জ্ঞান ছাড়তে সবাই পারে। আহা, কটাই বা টাকার ব্যাপার। শুভেন্দু দুম করে নাক গলিয়ে ফেলেছে। এবার সত্যি একটা টেলিফোন দরকার। কটা টাকাই বা দেবে কে? আমি দিতে পারি। তুমি? কেন নয়? তারপর মাস মাস বিল? বলছি তো আমি আছি। লালটু হাত উল্টোলো। ব্যাস, তাহলে তো আর প্রবলেম নেই মা। একেবারে নির্দোষ সংলাপ। অর্পিতা তবু দপ করে জ্বলে উঠল। থাম, ওসব বড় বড় বকুনি অনেক শুনেছি,
কে কি করেছে সারা জীবন সব দেখা আছে। শুভেন্দুর মুখ পলকে কালো, বসে আছে ঘাড় ঝুলিয়ে। বুবলি খড়খড়ে চোখে মাকে দেখল একবার, পরক্ষণে গিয়ে শুভেন্দুর কাঁধে হাত রেখেছে। ওঠো বাবা, চলো, অনেকক্ষণ ঠায় বসে আছো, এবার শুয়ে পড়ো। পাংশু মুখে ঘরে যাচ্ছে শুভেন্দু। হাতের বেড়ে বাবাকে আগলে আছে বুবলি। আয়া মহিলাটি ধরতে আসছিল, মাথা নেড়ে বুবলি তাকে বারণ করে দিল। মেয়ের কাঁধে ভর দিয়ে শুভেন্দুর চলে যাওয়াটা ক্ষণকাল দেখল অর্পিতা। কি একটা যেন কুনকুন করছে বুকে। কি যে! লালটু আচমকা চাপা গলায় বলে উঠেছে, কথাটা ওভাবে বলা কি ঠিক হলো মা? তুচ্ছ একটা ব্যাপার নিয়ে তুমি, ইটস নট ফেয়ার মা। অর্পিতা চুপ মেরে গেল, নিজেকেই নিজে পড়তে পারছে না যেন। লালটু বুবলি শুভেন্দুকে মেনে নিক, এটাই তো সে চেয়েছিল। কিন্তু বাবার জন্য তাদের এই অনুভূতি যেন কিছুতেই সহ্য হচ্ছে না। আশ্চর্য, মন যে কখন কি চায়। মানুষের মনে যে কত অসংখ্য কুঠুরি। কোনো কুঠুরিতে বাস করে প্রেম, কোনোটাই ঘৃণা, কোথাও দয়া, কোথাও মায়া, আবার কোথাও নিষ্ঠুরতার অধিষ্ঠান। স্নেহ মমতার জন্যও আছে আলাদা কুঠুরি, ঈর্ষারও আছে আলাদা কক্ষ। যেদের নিজস্ব কুঠুরি আছে, দম্ভেরও, হীনমন্যতারও। প্রতিটি কুঠুরিতে আবার অজস্র ভাগ, ছোট ছোট খোপ। যেমন ধরা যাক ভালোবাসার কুঠুরি, এখানে কোনো খোপে থাকে ভীরু প্রেম, কোনো খোপে বাস করে উদ্দাম ভালোবাসা, আবার কোথাও বা গোধূলি বেলার মরে আসা আলোর মতো ভালোবাসা টিম টিম করছে। ঈর্ষার কুঠুরিতেও কি কম ক্ষোভ? টাকার জন্য ঈর্ষা, যশের জন্য ঈর্ষা, অধিকার পেয়ে ঈর্ষা, অধিকার হারিয়েও ঈর্ষা। ভালোবাসা পাওয়ার জন্য ঈর্ষার ক্ষোভ যত বড়, ভালোবাসা দেওয়ার জন্য ঈর্ষার ক্ষোভ তার চেয়ে মোটেও ছোট নয়। লাখো লাখো অনুভূতি এভাবেই সহবাস করে পাশাপাশি। সব কুঠুরির অনুভূতির একসঙ্গে দেখা পাওয়ার জো নেই। এক আধটা কুঠুরির দু চারটে ক্ষোভ মোটামুটি চালু থাকলেই হলো, তাতেই মানুষের দিব্যি চলে যায়। কুঠুরি আলাদা, ক্ষোভ আলাদা, তবু যেন অনুভূতিগুলো পরস্পরের ছোঁয়া ছাড়া বাঁচতে পারে না। মাঝে যে তাদের কোনো আগল নেই, যা আছে তার নেহাতে কিছু সূক্ষ্ম ছিদ্রময় ঝিল্লি। এক ক্ষোভের অনুভূতি চুইয়ে চুইয়ে ঢুকে পড়তে পারে অন্য ক্ষোভে কিংবা অন্য কুঠুরিতে। তেমন হলে তালগোল পাকিয়ে যাওয়া সেই মিশ্র অনুভূতিকে তখন চেনা দেয়। অর্পিতার মনেরও এখন সেই মিশ্র দশা। সে ঠিক ঠিক চিনতে পারছে না নিজেরই মনকে। এক যুগ আগে শুভেন্দু যখন চলে গিয়েছিল, অর্পিতার মনে যে অনুভূতি ছিল তা শুধুই অবিমিশ্র ঘৃণা আর অপমানবোধ। বাকি কুঠুরি তখন একদম অকেজো হয়ে পড়েছিল। তারও আগে বছর দু তিন তাবিজ কবজ মাদুলি করে শুভেন্দুকে শোধরাতে চেয়েছে অর্পিতা। তখন যেন এক হেরে যাওয়ার গ্লানি মন ছেয়ে থাকত অনুক্ষণ। একটা হীনমন্যতা বোধও ছিল যেন। শুভেন্দু রীতিমতো রূপবান পুরুষ, তুলনায় অর্পিতা নিতান্তই সাদামাটা। তাই বুঝি সে ধরে রাখতে পারেনি শুভেন্দুকে। কিন্তু ঠিক সেরকমটাও তো নয়। শুভেন্দু তো ছিল বিকৃত কাম। শুভেন্দুর দাদামুনরা বলতো ওটাই না শুভেন্দুর অসুখ। পুরোপুরি হাল ছাড়ার আগে অর্পিতাও হয়তো বিশ্বাস করত কথাটা। ওই বিশ্বাসটুকুই ছিল তখন তার সান্ত্বনা। তখনই কি অর্পিতা ভালোবাসত শুভেন্দুকে? না, ওই কুঠুরি তখন অসাড়। তবু কিছু একটা তো ছিলই, নইলে 12 বছর যে লোকটার সঙ্গে সম্পর্ক নেই, যাকে ছাড়াই বেঁচে থাকাটা অভ্যাস করে ফেলেছে অর্পিতা, আচমকা তার অসুখের খবর পেয়ে সে ছুটে যাবেই বা কেন? শুকনো কর্তব্যবোধ, নাকি লম্পট লোকটাকে ফিরিয়ে এনে সে 5 জনের বাহবা কুড়োতে চাইছিল? দেখো সবাই, আমি কত মহৎ। বোধহয় কিছুটা তাই। কিছুটা কেন, অনেকটাই তাই। ছেলে মেয়ের আপত্তি অগ্রাহ্য করে সে মহানুভব সাজতে চাইছিল। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ভ্রুকুটি হানবে জেনেও সে চেয়েছিল নিজের উচ্চতা বাড়াতে, শুভেন্দুকে দয়া দেখাতে চেয়েছিল। তবু যেন কখন করুণা আর কর্তব্যবোধের মাঝে প্রেম এসে গেল। তা না হলে শুভেন্দু যখন তার হাত আঁকড়ে ধরে, চোখে গাঢ় ভাষা ফোটায়, কেন অর্পিতার বুক মুচড়ে মুচড়ে ওঠে? যখন শুভেন্দু বাকশক্তিরহিত, পাশটাও ফিরতে পারছে না, মাঝরাতে তখন হঠাৎ করেই ঘুম ভেঙে যেত অর্পিতার। মৃদু রাত, বাতি জ্বলছে ঘরে, আবছা সবুজ আলোয় অর্পিতা দেখত শুভেন্দুকে।
মানুষটা বেঁচে আছে তো, নিঃশ্বাস পড়ছে তো। এক রাতে ঘুমন্ত শুভেন্দুর গলা দিয়ে একটা বিকট আওয়াজ বেরুচ্ছিল। অর্পিতার বাথরুমের জলবিহীন খোলা কলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই। ধর্মর ছুটে গিয়েছিল অর্পিতা, ঠেলেছিল শুভেন্দুকে। লোকটা চোখ খোলার পরও হৃৎপিণ্ড ধড়াস ধড়াস। এ কি শুধুই করুণা, শুধুই কর্তব্য করে মহান সাজার প্রয়াস? শুভেন্দু মরে গেলেই বা কি এসে যেত অর্পিতার? সে যে ধরনের সধবা আছে আর যে ধরনের বিধবা হবে, তার মধ্যেই বা কতটুকু প্রভেদ? কিন্তু সেই ভালোবাসার অনুভূতিও নিখাত থাকতে পারল কই? ঘৃণা, রাগ, বিরক্তি কিছুই পুরোপুরি মোছে না যে। ঈর্ষার কুঠুরিও সজাগ হচ্ছে ক্রমশ, বিন্দু বিন্দু করে মিশে যাচ্ছে ভালোবাসায়। শুধু কি ঈর্ষার কুঠুরি, নাকি অধিকার বোধেরও? যে ছেলে মেয়েকে সে একা একাই বড় করেছে, যারা পৃথিবীতে মা ছাড়া কাউকে জানত না, তাদের হঠাৎ বাবার উপর এত কিসের টান? লালটু বুবলি শুভেন্দুকে নিছক দয়ার চোখে দেখলে, শুধু নিষ্প্রাণ সেবা করে গেলে অর্পিতার হয়তো এই খোঁচাটা লাগতো না। কিন্তু শুভেন্দুর দিকে ক্রমে পাল্লা ভারী হয়ে যায় যে। কেন এমন হবে? অর্পিতার খুব কষ্ট হয়, ভীষণ খারাপ লাগে। টেলিফোন সংক্রান্ত বচসার পর সেদিন রাতে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছিল অর্পিতার। রাতে শুভেন্দুকে ওষুধ খাইয়ে মশারি টাঙাচ্ছে। শুভেন্দুই হঠাৎ বলল, আমার ওপর তোমার আর এক কোনা বিশ্বাসও নেই, তাই না? অর্পিতার ভেতরে তখন আঁচটা ছিল, ভার গলায় বলেছিল, বিশ্বাস করার কোনো কারণ আছে কি? তা অবশ্য ঠিক, তবে আমি এবার সত্যি বদলে গেছি অপু। চেষ্টা করলেও আর আগের জীবনে ফিরতে পারবো না, তুমিই দেবে না ফিরতে। মানে? আমি এর শয়তান হতে পারি, তবে শয়তানের মধ্যেও তো কখনো কখনো কৃতজ্ঞতাবোধ জাগে। কৃতজ্ঞতা কে চায়? তার চেয়ে বেশি আমি আর কি দিতে পারি বলো? আর কি দেওয়ার অধিকার আছে আমার? আশ্চর্য, কথাটাকে তখন মোটেই ভনিতা মনে হলো না অর্পিতার, বরং কাঁটা দিচ্ছিল গায়ে। শুভেন্দু আবার বলেছিল, লালটুর কিন্তু তোমাকে ও কথাটা বলা উচিত হয়নি। অর্পিতা চমকে তাকিয়েছিল। শুভেন্দু মাথা নেড়ে বলল, আমি সব শুনেছি। লালটু কোন সাহসে বলে ইটস নট ফেয়ার? আমি তো জানি কত দুঃখে তুমি। তার হয়তো বাবার দুঃখ বেশি লেগেছে। কেন লাগবে? ছেলে মেয়ে কি জানে না তুমি তাদের জন্য কত কি স্যাক্রিফাইস করেছ? না না, এ ভালো কথা নয়, লালটুকে একটু বকা দরকার। এমন কথায় অর্পিতার তো মন ভিজে যাওয়া উচিত, কিন্তু কেন যে হু হু করে বেড়ে গেল যন্ত্রণাটা? দুদিন এসেই ছেলে মেয়েকে বকাবকি করার অধিকারও পেয়ে গেল শুভেন্দু। এতকাল ধরে সে যে অন্যায়টা করেছে, সব ধুয়ে মুছে সাফ। উল্টো সে এখন ছেলে মেয়ের কাছে অর্পিতার ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব নেবে। তবে সেদিন আর ভাবানুবাদে যায়নি অর্পিতা। একটা অসুখের ধাক্কায় শুভেন্দু যদি নিজেকে সংশোধন করে নিতে পারে, তার চেয়ে ভালো আর কি আছে? অধিকার বোধ নিয়ে তুচ্ছ মান অভিমান তো জিয়ে না রাখাই ভালো। কিন্তু অভিমানের কুঠুরিকে ঘুম পাড়িয়ে রাখা কি এতই সহজ? কিংবা ঈর্ষার গোপন কক্ষটাকে? দিন কয়েক পরের কথা। বিশ্বকর্মা পুজোর আগের রবিবার দুপুরবেলা খেয়ে উঠে বুবলিকে নিয়ে বেরিয়ে পড়ল অর্পিতা। পুজোর শপিং সারবে। এরিয়ার এখনও হাতে না এলেও পুজোর অ্যাডভান্স মিলে গেছে, তাই নিয়ে হয়ে যাবে বাজারটা। কাছাকাছি গড়িয়াহাট মার্কেটই অর্পিতার পছন্দ। সার সার দোকান, অজস্র হকার, যা চাও সবই মজুদ। প্রথমেই বুবলি আর দিদির মেয়ের জন্য সালোয়ার কামিজ কিনল। পছন্দ হয়ে গেল বুবলির জন্য একটা লং স্কার্টও। লালটুর কেনাকাটা লালটু নিজেই করে, অর্পিতা টাকা দিয়েই খালাস। তবু তার জন্য দুখানা টি শার্ট কিনল অর্পিতা। তারপর কাজের লোকের কাপড় চোপড়, দিদির শাড়ি। তারপর হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়েছে পাঞ্জাবির দোকানের সামনে। বুবলিকে বলল, তোর বাবার কত সাইজ হতে পারে রে? বুবলি ঠোঁট উল্টালো, কি জানে, ওই কাউন্টারের লোকটার মতনই তো হাইট হবে, ওকে জিজ্ঞেস করো না ওর মাপ কত। সাদাই নি, কি বলিস? এ সাদা কেন, সাদাই বড্ড বুড়ো বুড়ো লাগে। বুড়োই তো, 52-53 বছরের লোক। মোটেই না, ওটা কোনো বয়সই নয়। বাবার স্বাস্থ্য এখন অনেকটা ফিরেছে। ওই মেরুনটা নাও না মা। কত চড়া রং! অবশ্যই, বাবা কত ফর্সা। সেদিন বাবা খুঁজে খুঁজে পুরনো অ্যালবামটা বার করেছিল, সেখানে একটা নেভি ব্লুর পাঞ্জাবিতে কি হ্যান্ডসাম দেখাচ্ছিল বাবাকে।
অর্পিতার মনে পড়ল শুভেন্দুর একটা ওই রঙের পাঞ্জাবি ছিল বটে। সঙ্গে সঙ্গে এও মনে হলো শুভেন্দু এখন অর্পিতার সংসার ঘাটাঘাটি করছে। পুরনো অ্যালবাম বার করে ছবি দেখাদেখি করছে বাপ মেয়ে। বুবলি আদুরে গলায় বলল, কেন না মা ওটা? অজান্তেই ইচ্ছা অনিচ্ছের দোলাচল। তবু কাউন্টারে গেল অর্পিতা। কিনছে মেরুনটাই। লালটুর জন্য পাঞ্জাবি নিল একটা, অপেক্ষাকৃত হালকা রঙের। ইচ্ছে করেই পাজামাও কিনল একজোড়া করে, বাবারও ছেলেরও। দোকানে বেজায় ভিড়। কাউন্টারের লোকটা সময় নিচ্ছে। হঠাৎই অর্পিতা দেখল মেয়ে ফুরুত। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দোকানের বাইরেটায় দাঁড়িয়ে একটা লম্বা মতন ছেলের সঙ্গে খুব হেসে হেসে গল্প করছে বুবলি। প্যাকেট নিয়ে বেরিয়ে আসার আগেই বুবলি ফিরেছে। অর্পিতা জিজ্ঞেস করল, কে রে ছেলেটা? ও তো শুভদীপ। তোদের ক্লাসে পড়ে? না, লাস্ট ইয়ার মাধ্যমিক দিয়েছিল। তাই বল, আমি ভাবলাম তোদের ক্লাসের। আগে তো কখনো একে দেখিনি। কী করে দেখবে, বাড়িতে তো আসেনি কখনো। বুবলি যেন একটু গদগদ। জানো তো মা, শুভদীপ দারুণ ক্রিকেট খেলে, আমাদের স্কুলের ক্রিকেট ক্যাপ্টেন ছিল। অর্পিতা ঈষৎ তরল মেজাজে বলল, এ কি তোর স্পেশাল বন্ধু? তোর কী যে বলো না। বুবলি ফিক করে হেসে দিল, যেমন তুমি তেমনি বাবা। কেন, তোর বাবা কি করলো? তোমার মতনই কৌতূহল। হ্যাঁ রে বুবলি, তোর কটা বয়ফ্রেন্ড? আমি তো লিস্ট ধরে ধরে নাম বলে যাচ্ছি। অমনি বাবার প্রশ্ন। ওরকম নয়, স্পেশাল কেউ আছে কিনা বল। আমি যতই বলি আমার চোখে সব বন্ধুই সমান, বাবা মানতেই চায় না। অর্থাৎ বাপ মেয়েতে এসব আলোচনাও চলছে আজকাল। অর্পিতা গম্ভীর হয়ে গেল। ছেলে মেয়ের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা নেই তা নয়, কিন্তু শুভেন্দু বুবলির মাখামাখিটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আকাশ আজ অসম্ভব ঝকঝকে। কেউ যেন যত্ন করে ধুয়ে দিয়েছে। এখানে ওখানে এখনও লেগে আছে সাবানের ফেনা। ভাদ্রের গুমট কাটছে, হাওয়া বইছে এলোমেলো। 5টা বাজে প্রায়। সূর্যের তেজ আর নেই। পাকা ধান রঙা রোদ্দুরের নরম আলোয় মেদুর হয়ে আছে বিকেলটা। পুজো মার্কেটিংয়ের ভিড়ও আজ হয়েছে খুব। দুপা হাঁটতে 4 বার ঠোক্কর খেতে হয়। আলো আর ঠোক্কর সঙ্গে নিয়েই হাঁটছিল অর্পিতা। ঠোক্করটা বেশি, আলো কমে যাচ্ছে ক্রমশ। সুরুত সুরুত ফাঁক গলে এগিয়ে যাচ্ছে বুবলি। অর্পিতা বারবার পিছিয়ে পড়ছিল। বাড়ির কাছাকাছি এসে বুবলি দাঁড়িয়ে পড়ল। কিছু খাওয়ালে না মা? হাঁটাহাঁটি করে অর্পিতারও কোমর টনটন। দাঁড়াতে ইচ্ছে করছে একটু। বলল, কি খাবি? খাওয়াও যা খুশি, রোল টোল, ফুচকা টুচকা। মোড়ের ফুটপাতের দোকানটা বেশ রোল বানায়। মা মেয়ে দুটো চিকেন রোল নিল। ভিড় থেকে খানিক সরে দাঁড়িয়ে খাচ্ছে। অর্পিতার বুকের কূট সংশয়ের ক্ষোভটা হঠাৎ নড়ে চড়ে উঠল। করব না করেও মেয়েকে জিজ্ঞেস করে ফেলেছে, বাবার সঙ্গে আজকাল কি কি গল্প হয় রে বুবলি? কত কি, স্কুলের গল্প, খেলার গল্প, টিউটোরিয়ালের গল্প। এক টুকরো কাবাব পড়ে যাচ্ছিল মুখ থেকে। খপ করে সেটা মুখে পুরে নিয়ে বলল, তোমার কথাও হয়? আমার কথা? হ্যাঁ, তোমার কথা বাবা খুব বলে। জানো মা, বাবা এখন খুব রিপেন্ট্যান্ট। বুবলির চোখ সহসা দুঃখী দুঃখী। সেদিন তোমার সম্পর্কে বলতে গিয়ে চোখ মুছছিল। বলছিল, তোর মার জীবনটা আমি নষ্ট করে দিলাম। অর্পিতা মোটেই পুলকিত হলো না। উফ, শুভেন্দুটা কি মেপে মেপে চাল দিচ্ছে। ছেলে মেয়েকে জয় করার কি নির্লজ্জ প্রয়াস। লালটু বুবলি বা কি পুরনো কথা ভুলে গেল? লালটু তো আজকাল রীতিমতো নাচছে বাবার কথায়। একদিন সকালে কি কারণে যেন হঠাৎ রানার প্রসঙ্গে এসে পড়ল। ব্রেকফাস্ট টেবিলে বুবলি বলল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করলে রানাদার কিন্তু দারুণ ক্যারিয়ার। লালটু বলল, ও তো ক্যাম্পাস ইন্টারভিউতেই চাকরি পেয়ে যাবে। শুভেন্দুও বলে উঠল, তোরও ক্যারিয়ার কিছু খারাপ হবে না রে লালটু। বিএসসি, এমএসসি, তারপর পিএইচডি। বিদেশ যাওয়া তোর আটকায় কে? তুই এক কাজ কর, সঙ্গে একটা ভালো কম্পিউটার কোর্সও করে নে। কম্পিউটারের ভালো কোর্স করতে গেলে অনেক টাকা লাগে বাবা, কোত্থেকে পাবো? সে একটা বন্দোবস্ত হয়ে যাবে। ছেলের চোখে চোখ রেখে ইঙ্গিতপূর্ণ হাসি হাসল শুভেন্দু। খরচপত্রের কথা তোকে ভাবতে হবে না।
লালটু কি বুঝল কে জানে, সঙ্গে সঙ্গে চোখ মুখ জলজল, যেন বাবাই এখন তার একমাত্র ভরসা। লালটুর পিছনে অর্পিতার যে এত টিউটর লাগলো, সাধ্যের অতিরিক্ত করে দামি স্কুলে পড়ালো, সবই যেন এখন শূন্য গর্ভ। নন্দিতা অমলকেও দিব্যি হাত করে ফেলেছে শুভেন্দু, এমনকি টুকু, যে প্রথমে শুভেন্দুকে দেখলে সরে যেত, সে পর্যন্ত মেশো বলতে অজ্ঞান। শুভেন্দু ভালো হয়ে গিয়ে অর্পিতার আজীবনের সংগ্রামটা নস্যাৎ করে দিল। নন্দিতা তো আজকাল বলতে শুরু করেছে, শুভেন্দুর এমন চেঞ্জ এসে যাবে আমরা ভাবতেও পারিনি। স্ট্রোক হয়ে সাপে বর হলো, আর তোকে একা সংসারের ঘানি টানতে হবে না। অর্পিতা একদিন ফস করে বলেছিল, আর বাকি কী বা আছে রে দিদি? নেই, এখনও কত কাজ বাকি। ছেলে এখনও দাঁড়ায়নি, মেয়ের বিয়ে দিতে হবে, এখনই বরং শুভেন্দুকে তোর বেশি প্রয়োজন। তবে তোদের দস্যু রত্নাকরকে বাল্মীকি বানাতে গিয়ে আমার প্রচুর গচ্চা যাচ্ছে। কেন? এখন আর কি এমন খরচা? উল্টো শুভেন্দুর মাইনেটাও হাতে পাচ্ছিস। হ্যাঁ, নন্দিতার মুখ থেকেও শুনতে হচ্ছে এসব, যে নন্দিতা শুভেন্দুর নাম শুনলে থুতু ফেলত, সেই নন্দিতা যে কিনা অর্পিতার আদ্যপান্ত ইতিহাস জানে। পুরুষ মানুষ নরকে নেমে যাক আর চুলোয় যাক, একবার অনুশোচনা দেখালেই 7 খুন মাফ। কি আশ্চর্য! এই রূঢ় সত্যিটা কি নন্দিতাকে পীড়া দেবে না একটুও? অভিমানে ছেয়ে যাবে না বুক? ঈর্ষা, সংশয়, অধিকার বোধ তালগোল পাকিয়ে গুলিয়ে দেবে না ভালোবাসাকে? সব মিলিয়ে অর্পিতার অনুভূতিটা এখন যে ঠিক কীরকম? এ কি বিষণ্ণতা না অসহায়তা? অর্পিতাদের অফিসে আজ আনন্দের জোয়ার। হিসাবপত্রের দিন শেষ, এরিয়ারের চেক বিলি হলো আজ। অর্পিতাও খুশি, তবে অন্যদের মতো হো হো উল্লাসে ফেটে পড়ছে না। এমনিতেই তার উচ্ছ্বাস চিরকালই কম। তার উপর ইদানিং অফিসে সে একটু সিটিয়েই থাকে। চরিত্রহীন স্বামীকে ত্যাগ করে একার জোরে বেঁচে আছে এমন মেয়েদের জন্য মানুষের মনে একটা শ্রদ্ধার আসন থাকে। এখন সেটা দুভাবে টাল খেয়েছে। একদল যেন বলে, খুব তো এতদিন স্বামীর নাম শুনলে নাক সিটকতিস, এখন সেই পতিসেবা করেই তো ধন্য হলি। অন্য দল যেন বলে, এত কঠিন মেয়ে হয়েও শেষ ওই স্বামীর চক্করে পড়ে গেলি অর্পিতা, তোকে একটু আলাদা ধাঁচের মহিলা ভাবতাম, তুইও শেষে সাধারণ পর্যায়ে নেমে গেলি। তবে অর্পিতার বিচ্যুতিতে কোনো পক্ষই বুঝি অসুখী নয়, বরং অর্পিতার আর তেমন মহিমা নেই ভেবে অনেকেই যেন তৃপ্ত। মুখে অবশ্য এসব বলে না কেউ, তবু অর্পিতার এমনটাই মনে হয়। অর্পিতা কি শেষে স্নায়ুরোগের শিকার হয়ে পড়েছে? অফিসে আজ কাজ বিশেষ নেই। মাইনে বাড়ার সংবাদে কাজকর্ম শিকই উঠেছিল। টাকা পেঁয়াজ পোয়া 12। আবু হোসেনের ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে সবাই। তার মধ্যেই অর্পিতা ফাইল খুলল একটা, এজেন্সির রিনিউয়ালের কাগজপত্র। দেখার কিছু নেই, রুটিন কাজ। কয়েকটা কলমে চোখ বুলিয়ে টিক মারছে। কি ম্যাডাম, আজও কাজে এত মনোযোগ? স্বভাবসুলভ হাসিটি ঝুলিয়ে কমলেশ। অর্পিতা চোখ থেকে চশমাটা নামালো। সকাল থেকেই তো বসে আছি, তাই একটু ফাইলটা খুলে। শুনেছেন তো অফিসে কি সিদ্ধান্ত হয়েছে? কি? একটা গ্র্যান্ড ফিস্ট হবে। সোনারপুর দীপঙ্করের একটা চেনা বাগান বাড়ি আছে, দেওয়ালের পর ডেট ফিক্সড হবে। ও হ্যাঁ, মালবিকা বলছিল বটে। যাবেন তো? দেখি টেখি নয়, যেতেই হবে। এটা কিন্তু ফ্যামিলি পিকনিক, মিস্টার ছেলে মেয়ে সবাইকে আনতে হবে। অর্পিতা আড়ষ্ট হয়ে গেল সামান্য, ফের বলল, দেখি। কমলেশ প্রসঙ্গ ঘোরালো, জমিটা তাহলে কিনছেন? ভাবছি। এখনও ভাবছেন? পিএফ লোনের দরখাস্ত দিয়ে দিন, আমি তাড়াতাড়ি প্রসেস করে দেব। এরিয়ার প্লাস লোন, জমির টাকা তো উঠেই গেল। আমি অন্য কথা ভাবছি। আপনার ভাইরা ভাই জমি পেয়ে গেছেন? খুঁজছে। কেন, আপনি নেবেন না জমিটা? ভাবছি টাকাটা ফিক্সড করেই রাখি এখন। ছেলেকে পার্ট 1-এর পর যদি একটা ভালো কম্পিউটার কোর্স করাতে হয়। কী যে বলেন ম্যাডাম, আপনাদের তো এখন জয়েন্ট ইনকাম। আপনি জমিটা কিনে ফেলুন, মিস্টার বাড়ি তুলবেন। মিস্টারের যেন কতদিন চাকরি আছে আর? তা আছে 7-8 বছর। তাহলে আর চিন্তা কি?
মেয়ের বিয়েও হয়ে যাবে এর মধ্যে। মিস্টার কি ট্রান্সফার সিক করেছেন কলকাতায় চলে আসার? অর্পিতার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি উকি দিয়েই মিলিয়ে গেল। ঘাড় নাড়ল আবছাভাবে। হ্যাঁ বলল নাকি না বোঝা গেল না। সন্তোষ কাপকেতলি হাতে হনহন চলেছে। কমলেশকে দেখে দাঁড়িয়ে গেল। আপনাকে মেম সাহেব খুঁজছিলেন। অসময়ে লিগ্যাল অ্যাডভাইজারের ডাক? কমলেশ কবজি উল্টে ঘড়ি দেখল। যেতে যেতে বলল, যা বললাম সেটা করে দিন কিন্তু। অর্পিতা একটুক্ষণ কপালের রক টিপে বসে রইল। পরশুই দিদি জামাইবাবু এসেছিল বাড়িতে। বলছিল দালালটা নাকি তাগাদা দিচ্ছে, ঝুলিয়ে না রেখে নিদেন পক্ষে এখন জমির বায়নাটা তো করে রাখুক অর্পিতা। শুনেই শুভেন্দু বলল, হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, ঝটপট বুক করে ফেলো। জমি কেনা হয়ে গেলে বাড়ি করার কাজ অনেকটাই তো এগিয়ে থাকে। আশ্চর্য, তখনই অর্পিতার মুখ দিয়ে উল্টো বুলি বেরিয়ে এলো। কিন্তু লালটু বুবলি তো অত দূরে যেতে চাইছে না। কেন? এমন জায়গায় থাকা অভ্যেস, তুলনায় ওদিকটা তো পাড়াগা, ওরা চাইছে ফ্ল্যাট, এদিকেই কোথাও। ফ্ল্যাটের কথাও ভাবা যায় অবশ্য। তৈরি হচ্ছে এমন ফ্ল্যাট যদি টার্গেট করা যায়, ধরো তুমি এখন অ্যাডভান্স করলে, পরে জয়েন্ট লোন নিয়ে আমরা কিনে ফেললাম। অমল বলল, দূর দূর, ফ্ল্যাটের চক্করে যেও না। করলে জমি কিনে দুজনে মিলে জম্পেশ একটা বাড়ি বানাও, একেবারে নিজেদের মনের মতো করে। সে আপনার শালি যা চাইবে তাই হবে। বলতে বলতে শুভেন্দুর মুখে একগাল হাসি। অনেক সময় নষ্ট হয়েছে, এবার কষ্টে পিষ্টে মাথার উপর একটা ছাদ বানিয়ে ফেলবই অমলদা। অমল ভুরু নাচিয়ে অর্পিতাকে বলল, কি হে, এবার একটু ঘাড় কাত করো। লালটু কোথায় চাকরি নিয়ে চলে যাবে, বুবলিও থাকবে শ্বশুর বাড়িতে। আলটিমেটলি পড়ে রইলে তো তোমরা দুজন, দুই বুড়ো বুড়ি। তখন এই ভিড় ধুলো ধোয়ার চেয়ে শান্ত নিরিবিলি পরিবেশে বাড়ি বানানোই কি ভালো নয়? ভাবছ কি? আরে বাবা, বাড়ি করার পুরো টেনশন তো তোমায় নিতে হচ্ছে না। সেই মুহূর্ত থেকেই বাড়ি কেনা, ফ্ল্যাট করার বাসনাটা যেন বিষ হয়ে গেছে। অর্পিতার সেই মনটাকে যেন আরও তেতো করে দিয়ে গেল কমলেশ। দুশ্চরিত্র স্বামীর সাহায্য ছাড়াই অর্পিতা মাথা তুলে দাঁড়িয়েছে। এই অহংটুকু নিয়েই তো অর্পিতার বেঁচে থাকা। ছেলে মেয়ে নিয়ে সে এক নিটল বৃত্ত রচনা করে নিয়েছিল। সেই ছিল তার সুখ। পরিশ্রম, ক্লান্তি, দৈনন্দিন উদ্বেগ তাকে জর্জরিত করেছে, কিন্তু গ্রাস করে ফেলতে পারেনি। তুচ্ছ স্বস্তির লোভ দেখিয়ে এ কোথায় তাকে টেনে নামাতে চায় দিদি, জামাইবাবু, কমলেশের দল? এবার থেকে শুভেন্দুর সঙ্গে একাসনে বসতে হবে অর্পিতাকে, এমনকি লালটু বুবলির চোখেও? তার এতকালের আত্মত্যাগের অহংকার এতই মূল্যহীন? ঘড়িতে 3:40। উঠে বাথরুমে গেল অর্পিতা। ঘাড়ের কাছে শিরাটা দপদপ করছে। ঘাড়ে মুখে জল দিল ভালো করে। আয়নার দিকে তাকালো না। রুমালে ঘাড় গলা মুছে পায়ে পায়ে এজিএমের চেম্বারে। আসতে পারি স্যার? ও শিওর, আসুন আসুন। অর্পিতা সামান্য ইতস্তত করে বলল, আপনার টেলিফোন থেকে আসানসোলে একটা কল করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করুন না। বার তিনেকের চেষ্টায় লাইন মিলল। কপাল ভালো, লাইনে আজ ক্যারকেন নেই। ওপারে রথিন দাস এসেছে। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, অর্পিতা সেন। ও বৌদি, বলুন। ম্যাডাম থেকে বৌদি হয়েছে অর্পিতা, কানে লাগে। অর্পিতা গলা ঝাড়ল। শুনুন, আপনাদের শুভেন্দুদা এখন তো অনেকটাই ভালো, ডাক্তার বলছিল এবার কাজে জয়েন করতে পারে। বাহ, সুসংবাদ। শুভেন্দুদাকে ভালো করে তোলার ক্রেডিটটা কিন্তু আপনারই বৌদি। কবে আসছেন শুভেন্দুদা? এ মাসের মধ্যেই যাবে। আমরা কিন্তু এদিকে কাজ এগিয়ে রেখেছি বৌদি। শুভেন্দুদা জয়েন করলে ট্রান্সফারটা 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ওই ব্যাপারেই কথা বলার জন্য। অর্পিতা স্বর শক্ত করল। এক্ষুনি ওর কলকাতায় আসার দরকার নেই। সে কি, কেন? আমি চাইছি ও আসানসোলেই থাকুক। রথিন 2-1 সেকেন্ড চুপ, তারপরই উদ্বিগ্ন স্বর বেজে উঠেছে। কিন্তু বৌদি, এখানে এলেই তো আবার, আপনি তো সবই জানেন।
মনে হয় সেটার সম্ভাবনা এখন কম। অর্পিতা আর চোখে একবার বিমলকে দেখে নিল। তাছাড়া আপনারা তো ওখানে রইলেনই। কিন্তু প্রবলেমটা কি হলো? ও এখানে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না, দীর্ঘকালের অনভ্যাস। শুভেন্দুদাকে আপনি পৌঁছে দিতে আসছেন তো? দরকার হবে না, ও একাই যেতে পারবে। টেলিফোন নামিয়ে বিমলের কৌতূহল নিরসনের জন্য আর এক মুহূর্ত দাঁড়ালো না অর্পিতা। নিজের চেয়ারে ফিরে টের পেল শরীর জড় রোগীর মতো কাঁপছে। বুক ঠেলে একটা কান্না উঠে আসছে যেন, আবার একই সঙ্গে এক অনাবিল মুক্তির স্বাদ। অর্পিতা চেয়ারের হাতল সজোরে চেপে ধরল, সামলাচ্ছে নিজেকে। এবার বাড়ি ফিরেই রূঢ় সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে শুভেন্দুকে। আজই। শুভেন্দু খুবই আহত হবে, ছেলেমেয়ের কাছেও অপ্রিয় হবে অর্পিতা। চেনা জানা পৃথিবীতে প্রতিপন্ন হবে অর্পিতা এক অতি নিষ্ঠুর নারী। হোক, অর্পিতার তাতে কিছু যায় আসে না। জীবনের কোনো কোনো বাঁকে নিষ্ঠুরতারও প্রয়োজন আছে। দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানেই। কথিকা 2 চ্যানেলের পরিবেশনায় পরপর 2টি পর্বে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস বাঁকের মুখে। আশা করছি আপনাদের উপন্যাসটি ভালো লেগেছে। এমনই আরও উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।